আমরা আসবো লোহিত মৃত্তিকা। লোহিত মৃত্তিকা এর রং লাল বা হলুদ হয়ে থাকে। গ্রথন বালি ও কাদার ভাগ বেশি। অম্লতা এর অম্লতা কম, জল ধারণ ক্ষমতা বেশি, উর্বরতা বেশি, দানাগুলো হয় ছোট ছোট দানাযুক্ত। অবস্থান আর্দ্র নাতিশীতোষ্ণ উষ্ণ অঞ্চলে লক্ষ্য করা যায়। উপাদান এই মাটিতে ফসফরাস বেশি, চুন ও নাইট্রোজেনের পরিমাণ কম থাকে। এ হলো লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য। তো লোহিত মৃত্তিকাতে যেসব ফসলের চাষ ভালো হয়, চাষ হয়ে থাকে চা কফি জাতীয় ফসলের। তো যেহেতু এছাড়াও রাবার, যেহেতু এইসব ফসলের চাষ হয়, তো বোঝাই যাচ্ছে যে কৃষ্ণ মৃত্তিকা কোথা থেকে আসাম, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্ণাটক এই অঞ্চলগুলোতে দেখা যায়। লোহিত মৃত্তিকার মতোই প্রায় সমান বৈশিষ্ট্যের মৃত্তিকা হলো ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকাটা উপাদানগুলো প্রায় সমানই থাকে, তবে কিছু কিছু পার্থক্য আছে। যেমন এর রং হয় লাল বা হলুদ, ল্যাটেরাইট মৃত্তিকা হবে গাঢ় লাল। এর অম্লতা কম হবে, অম্লতা কম, এর অম্লতা একটু বেশি। জল ধারণ ক্ষমতা এর বেশি, এর জল ধারণ ক্ষমতা কম। উর্বরতা লোহিত মৃত্তিকা উর্বরতা একটু বেশি, ল্যাটেরাইট মৃত্তিকা একেবারে অনুর্বর। এর দানাগুলি ছোট ছোট দানাযুক্ত, ল্যাটেরাইট মৃত্তিকার দানাগুলি বড় দানা। আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়, এটা দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। এগুলো হচ্ছে ল্যাটেরাইট আর কৃষ্ণ মৃত্তিকার পার্থক্য। যদি বলা হয় কৃষ্ণ মৃত্তিকার লোহিত মৃত্তিকার যদি বৈশিষ্ট্য বলা হয়, তো বলবো রং লাল বা হলুদ, গ্রথন বালি আর কাদার ভাগ বেশি থাকে, এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। কিংবা যদি ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য বলা হয়, তো বলবো এর রং গাঢ় লাল, অম্লতা বেশি, জল ধারণ ক্ষমতা কম, এগুলোই বৈশিষ্ট্য। তো যখন পড়বে তখন একটা আরেকটার সাথে তুলনা করে পড়বে। কৃষ্ণ মৃত্তিকার সাথে লোহিত মৃত্তিকার তুলনা করবে। কৃষ্ণ মৃত্তিকা কালো রঙের, এটা লাল রঙের। কৃষ্ণ মৃত্তিকার গ্রথন এর উপাদানগুলো মনে রাখবে। 50 থেকে 60% ছিল কাদা, 15 থেকে 20% বালি, এগুলো মনে রাখবে। জলধারণ ক্ষমতা ওরও বেশি ছিল, এরও বেশি। উর্বরতা ওটাও বেশি ছিল, এটা উর্বর। উপাদানগুলো তুলনা করবে। সেখানেও নাইট্রোজেনের পরিমাণ কম ছিল, এখানে নাইট্রোজেনের পরিমাণ কম। এরপর আছে পার্বত্য বা অরণ্য মৃত্তিকা। আর বাকি আছে দুটো, পার্বত্য মৃত্তিকা, মরু মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য তেমন একটা ইম্পর্টেন্ট নয়, তবে এটা মনে রাখবে জম্মু কাশ্মীরের পার্বত্য অঞ্চলে যে পার্বত্য মৃত্তিকা দেখা যায় তাকে বলা হয় কারেওয়া। কারেওয়া মৃত্তিকাতে জাফরানের চাষ ভালো হয়। খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। জাফরান চাষ ভালো হয় কোন মৃত্তিকাতে? কারেওয়া মৃত্তিকাতে। কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায়? জম্মু কাশ্মীরে। এরপর মরু মৃত্তিকা। মরুভূমির যে মৃত্তিকা দেখা যায়, মরুভূমির মৃত্তিকার অর্থ হচ্ছে এখানে কি থাকে? বালির ভাগ বেশি থাকে। তো মরুভূমির মৃত্তিকার বালির ভাগ বেশি থাকে, নুড়ির ভাগ বেশি থাকবে, এটা হচ্ছে মরুভূমির মৃত্তিকা। এগুলোই বেশি ইম্পর্টেন্ট নয়, তোমরা মনে রাখবে এখানে কারেওয়া মৃত্তিকাতে জাফরানের চাষ ভালো হয়। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, আর লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। আর এখান থেকে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কোন অঞ্চলে কোনগুলো দেখা যায়। এরপর দেখব মৃত্তিকা ক্ষয়ের কারণ। মৃত্তিকা ক্ষয়ের কারণ কি?
মৃত্তিকা ক্ষয় কেন হয়? যদি গাছপালা কাটা হয়, গাছপালা কাটা হলে কেন মৃত্তিকা ক্ষয় হবে? গাছের যে শিকড় আছে, শিকড়ের কাজ কি? গাছকে মাটির সাথে শক্ত করে ধরে রাখা। অর্থাৎ গাছকে যেমন ধরে রাখে তেমনই মাটিকেও শক্ত করে ধরে রাখে। তো যদি গাছ কাটা হয়, মাটিটা কেউ ধরে রাখবে না, যার ফলে সামান্য বর্ষাতেই মাটির ক্ষয় হবে। এছাড়াও অতিরিক্ত চাষ, ধাপ কেটে চাষ প্রভৃতি কারণে মাটির ক্ষয় হয়ে থাকে। মৃত্তিকা ক্ষয়ের কারণ নিয়ে একটা প্রশ্ন হয়ে থাকে। তো মৃত্তিকা ক্ষয়ের কারণ কি? বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, জনসংখ্যার চাপ, বৃক্ষচ্ছেদন, অনিয়ন্ত্রিত পশুচারণ, খনন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ। বায়ু প্রবাহের ফলে কি করে হয়ে থাকে? যদি বায়ু প্রবাহ পথে কোনো বাধা না পায় তো কি হয়? সাথে ভূমিক্ষয় করে থাকে। বৃষ্টিপাত, অতিরিক্ত বৃষ্টিপাত হলে ভূমিক্ষয় হয়ে থাকে। জনসংখ্যার চাপ, বৃক্ষচ্ছেদন, বৃক্ষচ্ছেদনের ফলে কি হয়ে থাকে? আমরা জানি যে কোনো একটা গাছ তার শিকড় দিয়ে মাটিকে শক্ত করে ধরে রাখে, কিন্তু যদি আমাদের গাছ কাটা হয় তখন কি হবে? মাটিকে ধরে রাখার মতো কেউ থাকবে না, যার ফলে কি হবে? মাটির ক্ষয় হবে। অনিয়ন্ত্রিত পশুচারণ, বৃক্ষচ্ছেদনের মতোই। খনন, অতিরিক্ত খননের ফলে আমরা কি করি যে খনন করে তোলা মাটিটা উপরে রেখে দিই, যার ফলে কি হয়? মাটির ক্ষয় হয়ে থাকে, মাটিটা আলগা হয়ে যায়। অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ, এমন কিছু ফসল আছে যেগুলো কি করে আমাদের মাটিকে শুষ্ক করে দেয়, যে জলীয় বাষ্প আছে মাটির মধ্যে তা শোষণ করে নেয়, যার ফলে কি হয়? মাটিটা আলগা হয়ে যায় আর অনুর্বর হয়ে যায়, যার ফলে অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের ফলে কি মাটির ক্ষয় হয়ে থাকে। যদি বলা হয় মৃত্তিকা ক্ষয় রোধের উপায়, মৃত্তিকা ক্ষয় রোধের উপায় কি? যেগুলো আছে মৃত্তিকা ক্ষয়ের কারণ, তার বিপরীতে হচ্ছে মৃত্তিকা ক্ষয় রোধের উপায়। এছাড়াও আর প্রশ্ন হয়ে থাকে মরু সম্প্রসারণ রোধের উপায়। মরু সম্প্রসারণ রোধের উপায় কি? অর্থাৎ মাটিকে বালিতে পরিণত হতে না দেওয়া। কখন হবে? যদি আমাদের মাটিকে আমরা শুষ্ক হতে না দিই, অর্থাৎ অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা বন্ধ করতে হবে। যদি আমরা চাষও করি তো তারপর এমন কিছু ফসলের চাষ করতে হবে যেগুলো জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। বৃক্ষচ্ছেদন বন্ধ করতে হবে। বৃক্ষচ্ছেদন বন্ধ না করলেও কম করতে হবে। বায়ু প্রবাহ পথে যেন বাধা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমরা বর্ষা বন তৈরি করতে পারি। অর্থাৎ যেসব অঞ্চল মাটি ক্ষয়ের প্রভাবটা বেশি আছে তার চারিপাশে যদি আমরা গাছ লাগাই তখন কি হবে? আমাদের যে বাতাসের গতিটা আছে বাধা দেবে, যার ফলে মরু সম্প্রসারণ থেকে মুক্তি পাবে। আর আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম ভারতের জলবায়ুতে একটা প্রশ্ন বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ। মৌসুমী বিস্ফোরণ অর্থাৎ প্রচুর ক্ষতি করবে। তো মৌসুমী বায়ুর ফলে যদি প্রচুর বৃষ্টি হয়ে থাকে, ঝড় হয়ে থাকে, তো মৌসুমী বায়ুর আগমনে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার ফলে যদি সম্পত্তি বা প্রাণের ক্ষতি হয়, প্রাণহানি ঘটে, তখন থেকে আমরা কি বলবো? মৌসুমী বিস্ফোরণ। তো শেষে ভারতের মৃত্তিকার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য করে রাখবে। জাফরানের চাষ ভালো হয় কোন মৃত্তিকাতে? কারিবা মৃত্তিকাতে। মৃত্তিকা গবেষণাগার কোথায় আছে? মূল যেখানে আছে তার নাম লিখবে। মূল মৃত্তিকা গবেষণাগার কোথায় আছে? মধ্যপ্রদেশের ভোপালে। মরু গবেষণাগার দেরাদুনে। মৃত্তিকা ক্ষয়ের কারণ আর প্রতিরোধের উপায়, মরু সম্প্রসারণের রোধের উপায়, রেগুর মৃত্তিকায়
কার চাষ সবচেয়ে ভালো হয়? কার্পাসের চাষ। বিশেষ করে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।